তো এই মুহূর্তে বাইডেন প্রচন্ড অকওয়ার্ড একটা পজিশনে আছে, যার জন্য বাইডেন কোনো কথাও বলতে পারছে না, চুপচাপ আছে। কিছু আপনি নিজে দেখেন, কয়েকদিন আগে বাইডেন হঠাৎ করে বলছে আমরা গাজায় হিউম্যানিটেরিয়ান এইড পাঠাবো, আমরা কার্গো প্লেন যাবে, ওখানে খাওয়া ডেলিভারি দিবে, এই করবে সেই করবে। এটা বইলেও বিপদে পড়ে গেছে, কারণ এটা বলার পিছনে রাশিয়ানরা এবং বিভিন্নভাবে সবাই বলার একটা সুযোগ পাইছে। তারা বলছে, ও তোমরা এখন গাজায় গিয়ে এইটা করবা, এর অর্থ হইতেছে রাফা এলাকা থেকে তোমরা প্যালেস্টাইনিদের জোর কইরা তোমরা পাঠায় দিবা মিশরের মধ্যে, তো তোমাদের এই হিউম্যানিটেরিয়ান এইডের আমার দরকার নেই। হিউম্যানিটেরিয়ান এইড যদি ওখানে যায়, গাজার মুক্তিযোদ্ধারা তারা বলছে যে এখানে যদি আমেরিকাকে আমরা অ্যালাউ করি, তারা এসে ইসরায়েলিদের এইড দিয়া রাফাত থেকে যত প্যালেস্টাইনিরা আছে তাদেরকে জোর করে ইসরায়েলের মিশরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। ওখানে খান ইউনুস আর রাফা এই বর্ডারে অনেক রিফিউজি ওখানে অপেক্ষা করছে। এখন তাদেরকে জোর কইরা ইসরায়েল চেষ্টা করতেছে তাদেরকে মিশরের ভিতরে ঢুকাই দেওয়ার, যেখান থেকে তারা পারছে না। এখন আমেরিকা যে তাদেরকে এইড দেওয়ার কথা বলছে, এটা নিয়েও এখন ওই ঝামেলা হচ্ছে। এবং আরো একটা কথা আছে, এই সাবজেক্টটা নিয়ে একটু আমি বাড়াই, একটু আগায় গিয়ে আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশের বিভিন্ন লোকজনরা, স্পেশালি যারা ব্লগার এবং যারা ভিডিও বানায় টার্কির উপরে বা ইসরায়েল, ইয়েমেন, এদেরকে নিয়ে বানায়, আমি একটা লোককে আমি চিনি না, একটা লোককে আমি প্রশংসা করতে চাই। লোকটা কিছু কিছু তথ্য নিয়ে কথাবার্তা বলে। এই লোকটাকে আমি প্রশংসা করব এই জন্য যে আমি তার কয়েকটা ভিডিও আমার দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি, মনোযোগ দিয়ে দেখেছি, এবং তার কথাবার্তা প্রচন্ড ইমোশনাল কথাবার্তা এবং বেশ ভালো বলে। আমি ভদ্রলোককে আপনি নাম শুনেছেন কিনা জানি না, লোকটার নাম মাসুম মাহবুব। ভালো ভিডিও বানায়, স্পেশালি পাকিস্তানের প্রসঙ্গে এবং ইরান, ইরাক, মিডল ইস্ট, ইসরায়েল, এটা সম্পর্কে সে খুব ভালো কথাবার্তা বলে। সো এই বাংলাদেশি ভদ্রলোক, বাংলাদেশি, ওনার নাম মাসুম মাহবুব। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু আমি এই শো এর মধ্যে থেকে আমি লোকটাকে কনগ্রাচুলেট করব। ইউ শুড কন্টিনিউ ইউর ওয়ার্ক। খুব ভালো বানাচ্ছেন, আবেগ দিয়ে বানাচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছে লোকজনরা। তো আমি যে কথাটা এটার সাথে আমি মিশিয়ে বলবো সেটা হচ্ছে যে, জি ভাই, আমি আপনার কথাটা ভালো লিখছেন, আপনি খুব ভালো লিখছেন। আমি 2001 সালে জর্জ হার্বার্ট ওয়াকার বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে আমি ওখানে নেমেছি। ওখানকার স্টারবাকস কফি শপে উনি কাউন্টারে ছিলেন এবং আমি ওনার দিকে তাকায়া ছিলাম। উনি বুঝছে আমেরিকা একজন আরেকজনের দিকে যদি সরাসরি তাকায়া থাকে এটা অভদ্রতা। তো ওনাকে সিক্রেট সার্ভিস কভার করতেছিলেন। তো তখন সিক্রেট সার্ভিসের একটা লোক আমাকে যখন অ্যাপ্রোচ করছে, আমি বুঝছি আমার বোধহয় অ্যারেস্টই করবে। তো দে আর সো কাইন্ড। তো আমি সিক্রেট সার্ভিস আমাকে বলছে, ইজ দেয়ার এনিথিং আর ইউ লুকিং ফর? আমি আস্তে করে বলছি যে আই এম বিগ ফ্যান অফ মিস্টার প্রেসিডেন্ট বুশ, আই ওয়াজ থিঙ্কিং টু অ্যাপ্রোচ হিম ফর এ অটোগ্রাফ। তো আমি মনে করি না যে জর্জ হার্বার্ট ওয়াকার বুশ অটোগ্রাফটা দেওয়ার জন্য আমাকে ডাকবে, আমি জীবনেও চিন্তা করি না। আই ওয়াজ লাকি এনাফ। তো আমি তার সাথে সামনাসামনি দাঁড়ালাম, কফি খাইছি, আমিও স্টারবাকসের কফি কিনলাম। মিসেস বুশকে দেখলাম, হোয়াট এ ভাইব্রেন্ট লেডি, মাই গড, এই বয়সেও আমি তাদেরকে দেখলাম, অদ্ভুত লাগছে রে ভাই। আমি খুব এনজয় করলাম আমার ওই সময়টা। এবং আরো একটা কথা, উনি আমি যখন হিউস্টন টেক্সাসে গেলাম, ওখানে হিউস্টন টেক্সাসে যাওয়ার পরে একটা জিনিস আমি দেখলাম যে বুশ ফ্যামিলির কাছে কিন্তু হিউস্টন টেক্সানরা অনেক ক্ষেত্রে তারা দেখলাম যে এদেরকে পাইওনিয়ার মনে করে, রাস ফ্যামিলি মনে করে রে ভাই। তো এনিওয়ে, আপনার প্রশ্নের উত্তর দিলাম এমডি সুমন ভাইরে। আমরা জানি বাংলাদেশের লোকজনরা আমরা অনেক সময় এক্সাজারেট করি বিভিন্ন কথাবার্তা, কিন্তু একটা কথা সবসময় বলি আপনাদেরকে, আমি বলবো না যে আমার প্রত্যেকটা কথা বাইবেলের আয়াতের মতো আপনারা মাইনা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কিন্তু প্রশ্ন করেন। দেয়ার ইজ এটিকেট ভাই। আপনি যদি একটা কিছু করেন, আপনি যদি ভালো কিছু করেন, আপনাকে আমি কনগ্রাচুলেট করব, আপনাকে আমি ভদ্রভাবে অ্যাপ্রোচ করব,
আপনি মানে এই ভদ্রতাটুকু তো আমরা একজন আরেকজনের কাছ থেকে আশা করতে পারি না? সো সুমন সাহেব, আপনার প্রশ্নটা ভালো ছিল, আপনার লেখাটাও ভালো ছিল। ধন্যবাদ ভাই। তো আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে এই যে এই যুদ্ধে যদি ইরানে হামলাটা হয়, তবে একটা জিনিস আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ভুলও হতে পারে, আমি বিশ্বের সবচেয়ে বড় এক্সপার্ট না, কিন্তু আপনাদেরকে আমি এই কথাটা বলি, আমেরিকা সার্বিকভাবে চেষ্টা করবে ইরানের সাথে যুদ্ধে না জড়াতে, কারণ এই মুহূর্তে আমেরিকা কোনো যুদ্ধে জড়ানো এফোর্ড করে না। আমেরিকার অবস্থা লেজে গুবরে হয়ে যাবে যদি ইরানের সাথে যুদ্ধে যায়, কারণ এই মুহূর্তে আমেরিকা ইউক্রেনের সাথে যে যুদ্ধে জড়াইছে ওইটাই তারা র্যাপ আপ করতে চাইতেছে, কারণ ইউএস কংগ্রেস এবং ইউএস সিনেট তাদেরকে আর ফান্ডিং করতে চাইতেছে না। সো আমি আপনাকে যে কথাটা বললাম সে কথাটা হচ্ছে এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 110% ট্রাই করবে এদের সাথে না জড়াইতে, ইরানকে এই যুদ্ধে এই মুহূর্তে না জড়াইতে। আমেরিকা এটা এফোর্ড করে না, কিন্তু যুদ্ধে যদি জড়ায় কঠিন অবস্থা দাঁড়াবে। এখন আরো একটা কথা, আমি ইসলামিক হিস্ট্রি নিয়ে খুব যে একটা লেখাপড়া করছি তা কিন্তু না, কিন্তু একটা জিনিস আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আপনারা জেনে থাকবেন যে আমরা যে যুগে বাস করছি কিয়ামত খুব একটা দূরে না। অনেক ইসলামিক স্কলাররা বলছে যে কিয়ামত খুব কাছে। সবাই বলছে লাল গরুর জন্ম হয়ে গেছে, ঠিক আছে, আরো একটা কথা, দাজ্জালের জন্ম হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আমরা সামাজিক মিডিয়ায় দেখি। এখন যদি ইরানে অ্যাটাক হয়, আমি কেন বললাম আমেরিকা এটা করতে যাবে না, আমি এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে এই যে ইরানে যদি অ্যাটাক হয়, দিস উড বি দ্য বিগিনিং অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তৃতীয় বিশ্বের সূচনা শুরু হয়ে গেল যদি ইরানে অ্যাটাক হয়। কারণ ইরানে অ্যাটাক হওয়ার অর্থ জানেন? রাশিয়া, চায়না, টার্কি, পাকিস্তানের উপর এখন আর আমার ভরসা নাই, কারণ পাকিস্তানে এই মুহূর্তে আমেরিকান এক তাবেদার বসে আছে। এখন আমেরিকান তাবেদার পাকিস্তানে বসে থাকার অর্থ হইতেছে ভারত তাদেরকে ম্যানিপুলেট করতেছে। পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান কুত্তার বাচ্চা আসিফ মুনির, শুয়ারের বাচ্চা, রয়ের দালালি করে এবং সিআইএ এর দালালি করে। এই কুত্তার বাচ্চাকে আমার মানুষ মনে হয় না। হাউএভার, বিষয়টা এই যে আপনার যে প্রশ্নটা করেছেন খুব কঠিনভাবে, এটা খুবই সুন্দর একটা টপিকস। আমরা একদিন ফরেন পলিসি নিয়ে কথা বলতে পারি, ইরাক, ইরান, ইসরায়েল, এইসব সাবজেক্টে আমি যদি কথা বলতে যাই সাকিব, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। এই মুহূর্তে আমাদের সময় বোধহয় শেষ, এই বিষয়টা নিয়ে আমরা আগে না যাই। আমরা